প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তোমাদের পরীক্ষার আর বেশি দিন নেই, ক্রমশ পরীক্ষার সময় এগিয়ে আসছে। তো তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে অধ্যায়ভিত্তিক এসএ কিউ প্রশ্ন নিয়ে আসার জন্য, ইম্পর্টেন্ট এসএ কিউ প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়ার জন্য। তো আজকে আমি তোমাদের সেই কথা মতো কিছু গুরুত্বপূর্ণ এসএ কিউ প্রশ্ন নিয়ে এসেছি মৃত্তিকার অধ্যায় থেকে। এখানে যে কয়েকটি প্রশ্ন আমি দিয়েছি, প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে প্রশ্নগুলো দিয়েছি, এগুলো তোমরা খুব সুন্দরভাবে খাতায় নোট করে এগুলো এখন থেকে মুখস্থ করতে শুরু করে দাও। আশা করছি যে এখান থেকে কিন্তু এই বছর পরীক্ষায় তোমাদের অনেকগুলো প্রশ্ন এসে যাবে। তো চলো দেরি করব না, শুরু করব। তার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো শুরু করি, দেরি করব না। আমাদের আজকের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে মৃত্তিকার গ্রথন বলতে কি বোঝায়। তো উত্তর হচ্ছে মৃত্তিকার মধ্যে পলি, বালি ও কাদা, এই যে বিভিন্ন আয়তনের কণাগুলো রয়েছে, এই কণাগুলোর যে অনুপাত, আপেক্ষিক অনুপাত, সেই আপেক্ষিক অনুপাতকেই কিন্তু বলে মৃত্তিকার গ্রথন। তো তোমরা এটাকে সংক্ষেপে বা শর্টেও লিখতে পারো যে মৃত্তিকায় পলি, বালি ও কাদার আপেক্ষিক অনুপাতকে বলে মৃত্তিকার গ্রথন। এইভাবেও একটু শর্টে লিখতে পারো। আমাদের পরের প্রশ্ন বলা হয়েছে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে। দেখো, যেই মৃত্তিকায়, মনে রাখবে, যেই মৃত্তিকায় অতিরিক্ত লবণের কারণে উদ্ভিদ সেই মাটি থেকে জল শোষণ করতে পারে না বা সেই মাটির জল গ্রহণ করতে পারে না, সেই মাটি হচ্ছে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। যেমন ম্যানগ্রোভ অরণ্যের বা সুন্দরবন অঞ্চলের যে মাটি, সেই মাটি এতটাই লবণাক্ত, সেই মাটির মধ্যে এতটাই লবণ থাকে যে সেই লবণাক্ত মাটির জল কিন্তু উদ্ভিদ শোষণ করতে পারে না। ঠিক আছে, তো আমরা সেই মাটিটাকেই বলবো শারীরবৃত্তীয় শুষ্ক মাটি। কেমন, যে ওই মাটিতে জল থাকে কিন্তু সেটা উদ্ভিদ গ্রহণ করতে পারে না, তাহলে সেটা হচ্ছে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। আর ভৌত শুষ্ক মৃত্তিকা, এটাও খুব গুরুত্বপূর্ণ। ভৌত শুষ্ক মৃত্তিকা কোনটি? যেই মাটির মধ্যে জলই থাকে না বা যেই মাটির জল ধারণ ক্ষমতাই কম, সেই মাটিকে বলি আমরা ভৌত শুষ্ক মাটি, যেমন বেলে মাটি। বুঝতে পারলে? তো আমাদের পরের প্রশ্ন, মলিসলের একটি উদাহরণ দাও। তো এর অ্যান্সার আমি অনেকবার করিয়েছি। তো এটি হচ্ছে চারনোজেম। চারনোজেম মৃত্তিকা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আমি এটা অনেকবার করিয়েছি। মলিসল হচ্ছে তোমার এক ধরনের মৃত্তিকার বর্গ, আর সেই মৃত্তিকার বর্গের অন্তর্গত একটি মৃত্তিকা হচ্ছে চারনোজেম। তো আমাদের পরের প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝায়। তোমরা মনে রাখবে, যেই পদ্ধতিকে অবলম্বন করে বা যেই পদ্ধতির সাহায্যে কি করা হয়, মৃত্তিকাকে ক্ষয়ের হাত থেকে বাঁচানো হয়, মৃত্তিকাকে ক্ষয়ের হাত থেকে বাঁচানো হয় এবং তার উর্বরা শক্তি বৃদ্ধির প্রয়াস চালানো হয়, সেটাকেই বলা হয় মৃত্তিকা সংরক্ষণ। মনে থাকবে? তাহলে মৃত্তিকা সংরক্ষণ কি? মৃত্তিকাকে ক্ষয়ের হাত থেকে বাঁচানোর জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটি হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ। আমাদের পরের প্রশ্ন, হিউমিফিকেশন বলতে কি বোঝো। এটা একদম শর্টেও লেখা যায় যে হিউমাস তৈরির প্রক্রিয়া বা হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় হিউমিফিকেশন। ঠিক আছে, এখানে অ্যান্সার বলেছে যে প্রক্রিয়ায় মৃত জৈব দেহাবশেষ আণুবীক্ষণিক জীবের দ্বারা বিয়োজিত হয়ে কালো রঙের হিউমাস উৎপন্ন হয় এবং মাটির সঙ্গে যুক্ত হয়, তাকে হিউমিফিকেশন বলে। তোমরা এটাকে এইভাবেও লিখতে পারো, অথবা খুব সংক্ষেপে লিখতে পারো যে হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। যে মৃত যে দেহাবশেষ, সেই মৃত জৈব দেহাবশেষ, যেমন ধরো উদ্ভিদের ফুল, ফল, পাতা, তারপর বিভিন্ন মৃত প্রাণীর দেহাবশেষ, যখন বিভিন্ন আণুবীক্ষণিক জীবের দ্বারা যখন সেটি পচে যায় বা বিয়োজিত হয়, এবং সেই পচে যাওয়া বা বিয়োজিত হওয়ার ফলে কালো রঙের হিউমাস তৈরি হয়, এক কালো রঙের পদার্থ তৈরি হয়, যেটাকে আমরা বলি হিউমাস। এই প্রক্রিয়াটি কি, এই যে হিউমাস সৃষ্টি হচ্ছে,
এই হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে আমরা বলি হিউমিফিকেশন। কেমন? তো পরের প্রশ্ন 6 নম্বর, যে মৃত্তিকার রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকার শ্রেণীবিভাগ করো। তো রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকাকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। আম্লিক মৃত্তিকা, প্রশমিত মৃত্তিকা, ক্ষারকীয় মৃত্তিকা। এটা কিন্তু তোমরা সবাই জানো, আর এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন আজকের 7 নম্বর প্রশ্ন, যে মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি। একটু আগে আমরা বললাম, মানে আমি বললাম তোমাদের যে মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে। সেখানে বলেছিলাম যে পদ্ধতির মাধ্যমে মৃত্তিকাকে অবনমন বা মৃত্তিকা ক্ষয়ের হাত থেকে রক্ষা করা হয় সেটাকে মৃত্তিকা সংরক্ষণ বলে। তাহলে কোন পদ্ধতিগুলোকে অবলম্বন করা হয় বা কোন পদ্ধতি তোমার প্রয়োগ করা হয়? তাহলে মনে রাখবে, যেমন একটি করা যেতে পারে যে পাহাড়ি ঢালে ধাপ চাষ। এই ধাপ চাষের ফলে কিন্তু কি হয়, এই যখন পাহাড়ি অঞ্চলে ধাপ মানে সিঁড়ির মতো ধাপে ধাপে যখন চাষ হয়, তখন সেই পাহাড়ি অঞ্চলে ওই ধাপ সৃষ্টির ফলে হয় কি, যে ওপর থেকে যখন জলটা পড়ে, গড়িয়ে যখন জলটা পড়ে, সেই জলের বেগ কিন্তু অনেকটা কমে যায়, যার ফলে সেই জলের বেগ কমে যাওয়ার ফলে মৃত্তিকা ক্ষয় প্রচুর পরিমাণে কমে যায়। আরেকটি হচ্ছে তোমার মৃত্তিকা সংরক্ষণ করা যেতে পারে বৃক্ষরোপণের মাধ্যমে। তারপর করা যেতে পারে বৃক্ষরোপণের মাধ্যমে কেমন, যে আমরা জানি কি, যখন কোনো জায়গায় আমরা বৃক্ষরোপণ করি বা নতুন গাছ লাগাই, বা কোনো জায়গায় গাছ কি করে, তার শিকড়ের সাহায্যে মাটির যে কণাগুলো সেই মাটিকে আঁকড়ে ধরে রাখে, যার ফলে কিন্তু মৃত্তিকা ক্ষয় বা মৃত্তিকা ক্ষয়ের হাত থেকে কিন্তু রক্ষা পায়। মনে থাকবে, এতে অনেকগুলো পদ্ধতি আছে, তোমরা যে কোনো 3-4টে পদ্ধতি কিন্তু মনে রাখবে এবং মুখস্থ করে রাখবে। আমাদের পরের প্রশ্ন, নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কি ধরনের মৃত্তিকা গঠিত হয়? নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে ওই যে মলিসল বর্গের চার্নোজেম মৃত্তিকা গঠিত হয়। কেমন? এটাও খুব গুরুত্বপূর্ণ। আমি তো বলছি প্রতিটি প্রশ্ন, এখানে যে প্রায় 38-40টির মতো প্রশ্ন দেওয়া হয়েছে, প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই কয়টি প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা মৃত্তিকা অধ্যায় থেকে কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন আমাদের 9 নম্বর, এলুভিয়েশন কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইলুভিয়েশন যখন মৃত্তিকার যে ওপরের স্তর মানে এ স্তর, সেই এ স্তরে যে খনিজগুলো থাকে, সেই খনিজগুলো যখন জলে দ্রবীভূত হয়ে যখন মৃত্তিকার বি স্তরে যখন স্থানান্তরিত হয়, তখন সেই স্থানান্তরের প্রক্রিয়াকে বলা হয় এলুভিয়েশন। মনে থাকবে, এলুভিয়েশন মানে মাথা রাখবা তোমরা, যে স্থানান্তর প্রক্রিয়া, খনিজের দ্রবীভূত প্রক্রিয়ায় খনিজের স্থানান্তরই হচ্ছে এলুভিয়েশন। আর ইলুভিয়েশন হচ্ছে কি, এই যে খনিজ পদার্থগুলো এ স্তর থেকে যে বি স্তরে স্থানান্তরিত হলো, তারপর বি স্তরে গিয়ে সেই খনিজগুলো কি হয়, জমা হয়। এই যে জমা হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটিকেই বলা হয় ইলুভিয়েশন। ইলুভিয়েশন তোমাদের পরীক্ষায় থাকবেই। এটি হয় 2 নম্বরও থাকতে পারে, যে এলুভিয়েশনের পার্থক্য লেখো, মানে এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য লেখো, এইভাবেও কিন্তু থাকতে পারে। পরের প্রশ্ন, একটি আঞ্চলিক ও একটি অনাঞ্চলিক মাটির উদাহরণ দাও। তো একটি আঞ্চলিক মাটির উদাহরণ এখানে লোহিত মাটি বলা হয়েছে, কিন্তু আমি তোমাদের বলবো একটি আঞ্চলিক মাটির উদাহরণ তোমরা পড়বে পর্জল মাটি পড়বে, ল্যাটেরাইট মাটি পড়বে, ঠিক আছে। আর একটি অনাঞ্চলিক মাটির উদাহরণ হচ্ছে কি, লোয়েস মাটি। ওকে, এবং এর সঙ্গে আরেকটি আছে যে একটি আঞ্চলিক মাটি, তো সেটাও তোমরা পড়বে এবং আমাকে জানাও যে আঞ্চলিক মাটি কোনগুলি, উদাহরণ তোমরা কমেন্ট বক্সে জানাবে। পরের প্রশ্ন বলা হয়েছে হিউমাস কি? সেই যে হিউমিফিকেশনে বলেছিলাম যে কি, উদ্ভিদ আর প্রাণীর যে দেহাবশেষ মানে মৃত দেহাবশেষ কি হয়, বিয়োজকের দ্বারা যখন বা ক্ষুদ্র সূক্ষ্ম জীবাণুদের দ্বারা যখন সেটি পচে যায় বা মানে সেটা বিয়োজন ঘটে বা বিয়োজিত পদার্থে পরিণত হয়, সেই পদার্থকেই বলা হয় হিউমাস। যখন কোনো প্রাণীর বা উদ্ভিদের যে দেহাবশেষ মানে ফুল ফল পাতা, তারপর মৃত প্রাণীর দেহাবশেষ, এগুলো কি হয়, এগুলো যখন সূক্ষ্ম জীবাণুদের দ্বারা পচে যায়, সেই পচে যাওয়ার ফলে যে পদার্থ উৎপন্ন হয়, সেই কালো রঙের পদার্থকেই বলা হয় হিউমাস, যেটি কি হয়, মাটির উর্বরা শক্তিকে কিন্তু বাড়িয়ে দেয়। পরের প্রশ্ন, খনিজকরণ কাকে বলে? মনে রাখবে, হিউমাস কি বলছে দেখো, হিউমাস
বায়ুর অক্সিজেনের সাথে জারিত হলে এর অন্তর্গত খনিজ মৃত্তিকায় মিশে যায়, একে খনিজকরণ বলে। তার মানে যে হিউমাস বললাম, যেই বিয়োজিত পদার্থের কথা আমি বললাম, সেই বিয়োজিত পদার্থ অক্সিজেনের সংস্পর্শে আসলে কি হয়, জারিত হয়, এবং জারিত হয়ে সেই জারিত পদার্থের মধ্যে বা হিউমাসের মধ্যে যেই খনিজগুলো থাকে সেই খনিজগুলো মৃত্তিকায় মিশে যায়, একেই বলা হয় খনিজকরণ। আমাদের পরের 13 নম্বর প্রশ্ন, যে মৃত্তিকার পরিলেখের বিকাশ বেশি হয় কোন অঞ্চলে, মানে কোন অঞ্চলে মৃত্তিকার পরিলেখের বিকাশ বেশি হয়। তাহলে শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু সরলবর্গীয় অঞ্চলে মৃত্তিকা পরিলেখের বিকাশ কিন্তু খুব ভালো হয়। আর সরলবর্গীয় অরণ্যে কোন মৃত্তিকা দেখা যায়, সেটি হচ্ছে পর্জল মৃত্তিকা। আমরা জানি পর্জল মৃত্তিকায় কিন্তু যে মাটির যে পরিলেখগুলো, ঠিক আছে, ও এ বি সি ডি স্তর, হ্যাঁ, এই যে পরিলেখগুলো কিন্তু সে সবকটি কিন্তু পরিলেখ আমরা পর্জল মৃত্তিকায় দেখতে পারি। পরের প্রশ্ন বলছে মৃত্তিকা ক্ষয়ের দুটি মনুষ্যসৃষ্ট কারণ কোন, বা মানুষের দ্বারা কিভাবে মৃত্তিকা ক্ষয় হয়। এটা তোমরা সবাই জানো, সবাই ছোটবেলা থেকে পড়ছো যে কিভাবে মানুষ মৃত্তিকা ক্ষয়ে অংশগ্রহণ করে। তাহলে কি, বৃক্ষচ্ছেদন, মানে ওই যে বৃক্ষ গাছপালা কেটে দেয়, এই গাছপালা কেটে দেওয়ার ফলে কি হয়, যে মাটি, যে উদ্ভিদ ধরো তার শিকড়ের দ্বারা মাটিকে আঁকড়ে ধরে রেখেছিল, তো উদ্ভিদগুলোকে কেটে দেওয়া, গাছগুলোকে কেটে দেওয়ার ফলে কি হয়, সেই যে মাটির কণাগুলো সেগুলো আলগা হয়ে যায়, সেই আলগা হওয়ার ফলে কি হয়, মৃত্তিকা ক্ষয় হয়। আরেকটি হচ্ছে অনিয়ন্ত্রিত পশুচারণ, যখন কোনো একটি ভূমির ওপর দিয়ে পশু চালিত হয় বা পশু চারণ করা হয়, তখন সেই পশুর খুরের আঘাতে মৃত্তিকার ওপরের স্তরের যে কণাগুলো সেগুলো আলগা হয়ে যায়, এবং যখন সেই সেই ভূমির ওপর যখন বৃষ্টি হয়, সেই বৃষ্টির জলে কিন্তু ওপরের যে মৃত্তিকা কণাগুলো সেগুলো কিন্তু ভেসে চলে যায়। তো এইভাবে কিন্তু মৃত্তিকা ক্ষয় হয়। এরপরের 15 নম্বর প্রশ্ন কি বলছে, যে অপরিণত মাটি কাকে বলে। দেখো, যে সমস্ত মাটিতে স্তর গড়ে উঠতে পারে না বা পরিলেখ গড়ে উঠতে পারে না, সেগুলোকেই বলা হয় অপরিণত মাটি। কেন হয় এটা, কারণ সময়ের অভাবে। তো যথেষ্ট সময়ের অভাবে যেই মৃত্তিকায় স্তর গড়ে উঠতে পারে না, সে তাকেই বলা হয় অপরিণত মাটি। এরপর বলছে মাল কি। তো পর্ণমোচী অরণ্যে আলগা ধরনের ওপরের ও স্তরটিকে মৃত্তিকা বিজ্ঞানের ভাষায় মাল বলে। তো মালটা কি, যে পর্ণমোচী যে অরণ্য, পর্ণমোচী যে অরণ্যভূমি, সেই অরণ্যভূমির যে ও স্তর, সবার উপরে যে ও স্তর, ঠিক আছে, সেই ও স্তরকেই বলা হয় মাল। আর ডাফ হচ্ছে সেম জিনিস, সেটি হচ্ছে সরলবর্গীয় অরণ্যে যে আলগা ধরনের ওপরের যে ও স্তর, এক কথায় ও যে স্তরটা থাকে, সেই ও স্তরকে বলা হয় ডাফ। কেমন, তাহলে একটি হচ্ছে পর্ণমোচী অরণ্যের জন্য এই ও স্তরকে বলা হয় মাল, এবং সরলবর্গীয় অরণ্যের জন্য এই ও স্তরকে বলা হয় ডাফ। আমাদের 17 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে জৈবিক অম্লের মাধ্যমে ব্যাসল্ট শিলার বিয়োজন ঘটে কি ধরনের মৃত্তিকা তৈরি হয়। তাহলে এটি হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। মনে রাখবে, ব্যাসল্ট শিলা থেকে কিন্তু কৃষ্ণ মৃত্তিকা তৈরি হয়, যার কারণে ব্যাসল্ট শিলা যেহেতু কালো রঙের হয়, সেই কারণেই কিন্তু কৃষ্ণ মৃত্তিকার রঙও কিন্তু বর্ণ কালো হয়। এরপর বলছে গ্লেইজেশন কি। দেখো, গ্লেইজেশন মূলত এই প্রক্রিয়া থেকে গ্লে মাটি তৈরি হয়। আর এই গ্লেইজেশন কিন্তু যে পুকুর, জলাশয় বা জলাভূমিতে কিন্তু যেই মাটি বা জলের নিচে চাপা পড়া থাকে যেই মাটি, সেখানে যে মাটি গঠনের প্রক্রিয়া, সেই মাটি গঠনের প্রক্রিয়াকেই বলা হয় গ্লেইজেশন। এক কথায় জলাভূমি অঞ্চলে বা জলাভূমিতে মাটি সৃষ্টির যে প্রক্রিয়া, তাকেই গ্লেইজেশন বলে। আমাদের 19 নম্বর প্রশ্ন, ভার্টিসল বর্গের মাটির একটি উদাহরণ দাও। ভার্টিসল বর্গের মাটি, এটি হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। তো এই ভার্টিসল, যেমন মলিসল, অক্সিসল, এরিডিসল, অনেকগুলো আছে, 12টি বর্গ আছে। তোমরা কিন্তু এই 12টি বর্গের উদাহরণ সহ কিন্তু পড়বে, ঠিক আছে। এর মধ্যে তোমরা ভার্টিসল পড়বে, অক্সিসল পড়বে, এরিডিসল পড়বে, তারপর অ্যান্টিসল পড়বে। তো এগুলো সবগুলো কিন্তু ঠিকমতো পড়ে রাখবে, কেমন। এরপর দেখো কি বলছে, মৃত্তিকা ক্যাটেনা কি। তো এখানে বলা হয়েছে যে একই রকম জলবায়ু ও মূল শিলাযুক্ত অঞ্চলে পার্বত্য ভূমিঢালে শুধু জল নিকাশি ব্যবস্থা ও ভূমিরূপের পার্থক্যের ওপর ভিত্তি করে যে ভিন্ন ভিন্ন মৃত্তিকার সৃষ্টি হয়,
তাকে মৃত্তিকা ক্যাটেনা বলে। এক কথায় আমরা বলতে পারি যে পার্বত্য যে ঢালুভূমি পার্বত্য ঢাল যে ঢালুভূমি হয় বা পার্বত্য যে ভূমিঢাল, সেই ভূমিঢালের বিভিন্ন অংশে যে বিভিন্ন ধরনের মৃত্তিকা সৃষ্টি হয় তাকেই বলা হয় মৃত্তিকা ক্যাটেনা। তাহলে আমি কি বললাম যে পার্বত্য যে ভূমিঢাল, সেই ভূমিঢালের বিভিন্ন অংশে যেই মৃত্তিকা সৃষ্টি হয় তাকে বলা হয় কিন্তু মৃত্তিকা ক্যাটেনা। আর বিভিন্ন অংশে বিভিন্ন রকম মৃত্তিকা সৃষ্টির কারণ কি? এর কারণ হচ্ছে জলবায়ু, এর কারণ হচ্ছে আদিশিলা, এই সমস্ত কারণে, আবার হয় বৃষ্টিপাত, এই সমস্ত কারণেই কিন্তু তোমার বিভিন্ন পার্বত্য যে ঢাল, সেই পার্বত্য ঢালে বিভিন্ন রকম মৃত্তিকা সৃষ্টি হয়ে থাকে। দেখো তোমরা কিন্তু যে সমস্ত জায়গায়, জিওগ্রাফি মানেই কিন্তু ডায়াগ্রাম, ঠিক আছে, যেখানে যেখানে ডায়াগ্রাম দেওয়া যায় তোমরা কিন্তু অবশ্যই ডায়াগ্রাম ইউজ করবে। যদি কোনো ডায়াগ্রাম না পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে, অথবা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে। সেখানে বা আমার পার্সোনাল নাম্বারে তোমরা আমাকে বলবে যে কোন কোন ডায়াগ্রাম তোমাদের দরকার, আমি কিন্তু তোমাদের যতটা পারি হেল্প করে দেবো, ঠিক আছে। কিন্তু অবশ্যই ডায়াগ্রাম কিন্তু তোমরা ইউজ করবে। যেমন আমি মৃত্তিকা ক্যাটেনা বললাম, সেখানে কিন্তু ডায়াগ্রাম ইউজ করা যাবে, তো সেখানে তোমরা ডায়াগ্রাম কিন্তু অবশ্যই ইউজ করবে। তো এবার দেখো মালচিং, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মালচিং। যদিও এই মালচিং কিন্তু কৃষির অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ, তবুও এখানেও মৃত্তিকার মধ্যেও পড়ে। তো মালচিং কি হয় ব্যাপারটা দেখো, যে শুষ্ক অঞ্চল যেখানে একটু গরমের ভাব বেশি থাকে, সেই সমস্ত শুষ্ক অঞ্চলে কি হয়, এমনিতেই সেখানে জলের অভাব, তার উপর মাটিতে যেটুকু জল থাকে সেটুকু তোমার যদি বাষ্পীভূত হয়ে যায় তাহলে কিন্তু সেই মাটিতে চাষবাস করা সম্ভব হবে না। তাই সেখানকার কৃষকেরা কি করে, এই যে মাটি থেকে যে জলের অপচয়, এই জলের অপচয় বা বাষ্পীভবন যে হয়, এটাকে রোধ করার জন্য তারা সেই যে ভূমি, সেই যে কৃষি জমি, সেই কৃষি জমির ওপরে হয় খড়কুটো, গাছের ডাল, পাতা, বালি সব বিছিয়ে দেয়, যাতে কি হয় ওই মাটি থেকে যাতে যেটুকু জল আছে সেটুকু যাতে বাষ্পীভূত না হয়ে যায়। এটাকেই কিন্তু, এই পদ্ধতিকেই বলা হয় কিন্তু মালচিং। তাহলে এখানে খুব সুন্দরভাবে সংজ্ঞা দেওয়া আছে যে শুষ্ক অঞ্চলে বাষ্পীভবনের মাধ্যমে যে জলের অপচয় তা রোধ করার জন্য খড়কুটো, গাছের ডাল, পাতা বিছিয়ে রেখে মাটির আর্দ্রতা রক্ষা করা হয়। এই পদ্ধতিকেই বলে মালচিং। তার মানে সেই কৃষি জমি বা সেই মাটি থেকে যাতে জল বাষ্পীভূত না হয়ে যায়, সেই জলটাকে আটকে রাখার জন্যই বা সেই আর্দ্রতাকে রক্ষা করার জন্যই কিন্তু মালচিং পদ্ধতি ব্যবহার করা হয়। কেমন? পরের প্রশ্ন দেখো, যে বলছে মৃত্তিকার সছিদ্রতা বলতে কি বোঝো। দেখো আমরা কি জানি, এই যে মাটি দেখছি আমরা, সেই মাটি কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত। এই যে মাটির যে কণাগুলো রয়েছে, সেই কণাগুলোর মধ্যে যে ফাঁক রয়েছে, অতি সূক্ষ্ম ফাঁকা স্থান, যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না, ঠিক আছে, সেই দুটো বা অনেকগুলো মাটি কণার মধ্যে, ঠিক আছে, যে ফাঁকা স্থান রয়েছে, সেই ফাঁকা স্থানগুলোকেই বলা হয় মৃত্তিকার সছিদ্রতা। কেমন? পরের প্রশ্ন দেখো কি বলছে, যে কোন খনিজ মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি করে। কোন কোন খনিজ? লোহা, ম্যাঙ্গানিজ, দস্তা, তামা প্রভৃতি উপাদান কিন্তু নির্দিষ্ট পরিমাণে থাকলে মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি পায়। আর মৃত্তিকা যদি উর্বর হয় তাহলে কি হয়, তাহলে কিন্তু গাছের যে বা উদ্ভিদের যে বৃদ্ধি, সেই বৃদ্ধি কিন্তু খুব ভালো হয়। এবার দেখো পরের প্রশ্ন বলছে যে বগ মৃত্তিকা কোথায় দেখা যায়। এই যে বগ আর গ্লেইজেশন বললাম, জলাভূমিতে মাটি সৃষ্টির প্রক্রিয়া, সেটিকে গ্লেইজেশন বলে। এই গ্লেইজেশন প্রক্রিয়াতে গ্লে মাটি বা বগ মাটি কিন্তু তৈরি হয়। তাহলে বগ মাটি কোথায় দেখা যায়? দেখো লেখাই আছে যে আর্দ্র নিম্ন জলাভূমি অঞ্চলে, আর্দ্র নিম্ন বা অত কিছু না বলেও শুধু বলবা জলাভূমি অঞ্চলে বগ মৃত্তিকা দেখা যায় বা গ্লেই মৃত্তিকা দেখা যায়। আর এই বগ মানে, এই বগ কথার অর্থই হচ্ছে কিন্তু জলাভূমি বা বিল। আমাদের পরের প্রশ্ন, মৃত্তিকার পিএইচ কি। তোমরা অনেকেই শুনছো, অনেকেই পিএইচ মানে কথাটি অনেকেই আগে শুনেছো, যদি না বুঝে থাকো শোনো আমি বলি যে আসলে পিএইচ কি। 1 লিটার জলীয় দ্রবণ বা 1 লিটার দ্রবণে, হ্যাঁ,
1 লিটার দ্রবণে কতটা পরিমাণ সক্রিয় বা মুক্ত হাইড্রোজেন রয়েছে তার পরিমাণই হচ্ছে পিএইচ। তার মানে কি 1 লিটার দ্রবণে মুক্ত হাইড্রোজেনের পরিমাণ, কতটা মুক্ত হাইড্রোজেন রয়েছে সে হাইড্রোজেনের পরিমাণটাকেই বলা হয় পিএইচ। আর আমরা জানি এই যে পিএইচ স্কেল, হ্যাঁ, এই পিএইচ স্কেলে যদি 7 পর্যন্ত হয়, 7-এর নিচে হয়, তাহলে আমরা জানি সেই মৃত্তিকা হয় কি আম্লিক প্রকৃতির। যদি 7 হয় তাহলে সেটিকে আমরা বলি প্রশমিত প্রকৃতির। আর যদি 7-এর বেশি হয় তাহলে সেটাকে আমরা বলি ক্ষারকীয় প্রকৃতির মাটি। এরপর দেখো কি রয়েছে, এরপর মৃত্তিকা ক্যাটনা আবার রয়েছে, লাগবে না, এটা আমি আগেই বলে দিয়েছি। পরের প্রশ্ন দেখো কি বলছে, ভার্টিসল মৃত্তিকা ভারতে কি নামে পরিচিত? ভার্টিসল বর্গের মৃত্তিকা আমি একটু আগে বললাম যে ভার্টিসল বর্গের মৃত্তিকা কোনটি? কৃষ্ণ মৃত্তিকা। যেই কৃষ্ণ মৃত্তিকা তৈরি হয় কিসের থেকে? ব্যাসল্ট শিলা থেকে, যার জন্য কৃষ্ণ মৃত্তিকার রং হয় কি কালো বর্ণের। এই কৃষ্ণ মৃত্তিকাই কিন্তু রেগুন নামে পরিচিত। আর এই কৃষ্ণ মৃত্তিকা কোন বর্গের মাটি? ভার্টিসল বর্গের মাটি। এই ভার্টো কথার অর্থ কি? ভার্টিসল যে কথাটি এসেছে ভার্টো থেকে এসেছে, ভার্টো, সেই ভার্টো কথার অর্থ হচ্ছে উল্টানো, মনে থাকবে। এর পরের প্রশ্ন চলে যাই যে রেঞ্জিনা কি? রেঞ্জিনা কোথায় পড়েছো? মনে আছে রেঞ্জিনা কোথায় পড়েছো? চুনাপাথর অঞ্চলে, কাস্ট অঞ্চলে রেঞ্জিনা পড়েছি আমরা। যে রেঞ্জিনা কি? যে চুনাপাথর অঞ্চলে যে এক ধরনের কাদার মতো মাটি বা যে ধূসর মাটি তৈরি হয় থাকে, দেখা যায়, তাকে বলা হয় রেঞ্জিনা। তাহলে চুনাপাথর বা কাস্ট অঞ্চলে যেই ধূসর মাটি সৃষ্টি হয় তাকেই বলি আমরা রেঞ্জিনা। আমাদের 29 নম্বর প্রশ্ন, যে এন্ডোডাইনামোমরফিক মৃত্তিকা কাকে বলে? এন্ডোডাইনামোমরফিক মৃত্তিকা কাকে বলে? তো দেখো বলছে যে মাটি গঠনের প্রাথমিক পর্যায়ে মূল উপকরণের ভিত্তিতে যে মাটি সৃষ্টি হয়। তাহলে মাটি গঠনের যে প্রাথমিক পর্যায়ে, মানে প্রথম দিকে প্রাথমিক পর্যায়ে মূলত মূল উপকরণগুলোর দ্বারা যে মাটি সৃষ্টি হয় তাকেই কিন্তু বলা হয় এন্ডোডাইনামোমরফিক মাটি। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, রেগোলিথ মাটি কাকে বলে? রেগোলিথ মাটি, বা সরি রেগোলিথ মাটি না, রেগোলিথ কাকে বলে? কেমন? তো এটাকে আমরা যদি একটু শর্টভাবে বলি তাহলে এভাবে বলতে পারি যে মৃত্তিকার এ বি সি, এই যে 3টি স্তর, একে একত্রে রেগোলিথ বলে। কিন্তু অন্যভাবেও বলতে পারি যে এই যে আবহবিকার যখন হয়, সেই আবহবিকারের ফলে যে শিলাচূর্ণগুলো তৈরি হয়, আবহবিকারের ফলে শিলাগুলো ক্ষয় হয়ে বা যে সমস্ত শিলাচূর্ণ সৃষ্টি হয়, সেই শিলাচূর্ণ কি হয়, ভূপৃষ্ঠে এক আস্তরণ সৃষ্টি করে, বা সেই শিলাচূর্ণ সেই আদি শিলার ওপর কি করে, একটি আস্তরণ সৃষ্টি করে, একেই রেগোলিথ বলে। মনে থাকবে। তাহলে আবহবিকারের ফলে যে সমস্ত শিলাচূর্ণ তৈরি হয় এবং সেগুলি যখন মূল শিলার উপর অবস্থান করে তখন সেই আস্তরণকে বলি আমরা রেগোলিথ। আমাদের পরের প্রশ্ন 31 নম্বর প্রশ্ন, যে চার্নোজেম মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? তো চার্নোজেম মৃত্তিকাকে বলি কোন বর্গের বলো? চার্নোজেম মৃত্তিকা হচ্ছে মলিসল বর্গের মৃত্তিকা। আর এটি কোথা তৈরি হয়? নাতিশীতোষ্ণ অঞ্চল, আমরা জানি নাতিশীতোষ্ণ তৃণভূমিতে চার্নোজেম মৃত্তিকা সৃষ্টি হয়। আর চার্নোজেম মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? এই যে সৃষ্টি হয় চার্নোজেম মৃত্তিকা, এই প্রক্রিয়াটাকে কি বলে? তো মনে রাখবে তোমরা যে ক্যালসিফিকেশন বলে। কি বলে? ক্যালসিফিকেশন। নেক্সট কোশ্চেন, জলাভূমির মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া কোনটি? এই কোশ্চেনটি কিন্তু অনেকভাবে ঘুরিয়ে দিয়েছে, এটা কিন্তু আমি আর বললাম না। আমাদের পরের প্রশ্ন, যে স্যালিনাইজেশন প্রক্রিয়ায় কোন মৃত্তিকা সৃষ্টি হয়? স্যালিনাইজেশন প্রক্রিয়া একদম সোজা, সোলাঞ্চাক মৃত্তিকা সৃষ্টি হয়, সোলাঞ্চাক মৃত্তিকা। এরপরে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ডুরিক্রাস্ট কীভাবে গঠিত হয়? দেখো ডুরিক্রাস্ট হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকায় দেখা যায় এবং এটি একটি শক্ত স্তর। এটি অনেক সময় এমসিকিউ দিয়ে দেয় যে ডুরিক্রাস্ট কোথায় দেখা যায়, তাহলে ডুরিক্রাস্ট ল্যাটেরাইট মাটিতে দেখা যায়। তো এবার এটি সৃষ্টি হয় কিভাবে বা গঠিত হয় কিভাবে? তো মনে রাখবে যে মূলত যে ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু, এই ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ুতে সেখানে যখন বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের ফলে মৃত্তিকার ওপরের স্তরে যে সিলিকা থাকে, সেই সিলিকা ধুয়ে অ্যালুমিনিয়াম
সেই সিলিকা ধুয়ে যায়, হ্যাঁ, সেই সিলিকা ধুয়ে গিয়ে কী হয়, অ্যালুমিনিয়াম ও লোহার অক্সাইড কিন্তু থেকে যায়। আবার বলছি, শুনো ভালো মতো। ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ুতে যখন বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের ফলে কি হয়, মাটির যে ওপরের স্তর, সেই ওপরের স্তর থেকে সিলিকা ধুয়ে যায় এবং পড়ে থাকে কি, অ্যালুমিনিয়াম ও লোহার অক্সাইড। এই অ্যালুমিনিয়াম ও লোহার অক্সাইড, যেটাকে আমরা একসাথে বলি সেস্কু অক্সাইড বা সেস্কুই অক্সাইড, সেটি জমাট বেঁধে কি হয়, ডুরিক্রাস গঠিত হয়। তাহলে অ্যালুমিনিয়াম ও লোহার যে অক্সাইড, সেটি জমাট বেঁধেই কিন্তু ডুরিক্রাস গঠিত হয়, মানে একটি কঠিন স্তর গঠিত হয়। পরের প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন আমাদের, যে ভারতের কৃষ্ণ মৃত্তিকা কোন বর্গে? এটা আমি আগেও বলেছি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো আর বলবো না। তারপরে অক্সিসল বর্গের মৃত্তিকা কোনটি? ল্যাটেরাইট। প্রতিটা বর্গের মৃত্তিকা খুব ভালো মতো পড়বে তোমরা। আর 37 নম্বর প্রশ্ন আমাদের, যে পলি মৃত্তিকা কোন বর্গের মৃত্তিকা? এন্টিসল বর্গের মৃত্তিকা, পলিমাটি। আর লাস্ট প্রশ্ন যে আবহবিকার। তো আবহবিকার আমরা সবাই জানি যে কি, আবহাওয়ার যে বিভিন্ন উপাদানগুলো যে রয়েছে, সেই আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা যখন শিলা চূর্ণ বিচূর্ণ হয়, তো এবং কি হয়, এবং যখন মূল চূর্ণ বিচূর্ণ হয় ও মূল শিলার উপরই পড়ে থাকে, সেই প্রক্রিয়াকে আমরা বলি আবহবিকার। এটা তোমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছো, তো আর পড়ার দরকার নেই। তো তবুও এই যে প্রশ্নগুলো বললাম আমি, প্রায় 38টার মতো প্রশ্ন, ঠিক আছে? তো তোমরা প্রতিটা প্রশ্ন কিন্তু খুব ভালো মতো মনোযোগ সহকারে পড়বে, আর যে চেষ্টা করবে 2-1 দিনের মধ্যেই এই যে প্রশ্নগুলো বললাম, এগুলো সব কমপ্লিট করা, মুখস্থ করে ফেলার। আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। তো তোমরা ভালো মতো পড়াশোনা করো। আমি তোমাদের একটু পরে আবার এর থেকে মক টেস্টও নেব, ঠিক আছে? আজকে মৃত্তিকা থেকে মক টেস্ট হবে।